ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেক আপডেট রয়েছে, মাঝখানে অনেক দিন দেওয়া হয়নি, তো সেই আপডেটগুলো তো দেবো। কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে, যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করেনি সেই দুটো কিন্তু ফলো করে দিও। ওখানে কিন্তু আমরা সব রকম ট্রায়াল, টুর্নামেন্ট সব আপডেট ওইখানেই কিন্তু পোস্ট করি। রেগুলার ভিডিও না বানালেও কিন্তু ওইখানে মোটামুটি রেগুলার বেসিসেই আমরা পোস্ট করতে থাকি। তো তার মধ্যে যে আপডেটগুলো আছে দেবো, কিন্তু তার আগে প্রথমেই বলে দিই যে শ্যামনগর ইস্টবেঙ্গল ফুটবল লাভার্সদের তরফ থেকে কিন্তু একটা টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে, যেটা গত বছরও করা হয়েছিল এবং সেটাতে ভিডিও আমাদের চ্যানেলে ছিল বা আছে এখনও। তো ওরা কিন্তু আবার একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে চলেছে, যেটা কিন্তু হতে চলেছে আগামী 15 তারিখ মানে রবিবার দিন শ্যামনগরে। এবং সেইখানে কিন্তু 6টা দল অংশগ্রহণ করছে। টোটাল 78 জন প্লেয়ারকে কিন্তু 6টা দলে ভাগ করা হয়েছে এবং তারা কিন্তু লড়াই করে কে সেরার মুকুট ছিনিয়ে নেবে সেটাই কিন্তু দেখার। এবং ওদের একটা প্রমোশনাল ভিডিও কিন্তু ওরা বানিয়েছে অসাধারণ, সেই প্রমোশনাল ভিডিওটাও কিন্তু তোমরা দেখে নাও। এরপরে আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে প্রথমেই বলি যে এর মধ্যে বেঙ্গল টিমের বা কন্যাশ্রী কাপ নিয়েও কিন্তু অনেক কিছু হয়েছে, তো সেগুলো একটু প্রথমেই বলে দিই। কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বি সেটা কিন্তু খুব সম্ভবত শুরু হতে চলেছে আগামী রবিবার 15 তারিখ থেকে, এরকমই কিন্তু জানা গেছে। যদিও এখনও কিন্তু অফিসিয়ালি ফিক্সচার অ্যানাউন্স করেনি আইএফএর তরফ থেকে, হয়তো আজ বা কালকের মধ্যে সেটা জানিয়ে দেওয়া হবে। এবং তার সাথে বলে রাখি যে রাজমাতা জিজাবাই সিনিয়র ন্যাশনাল ওমেন্স চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু চলছে, সেটার জন্য কিন্তু বেঙ্গল মহিলা দল কিন্তু উড়ে গেছে এবং সেখানে তাদের প্রথম খেলা ছিল এবং প্রথম খেলায় কিন্তু 6-1 গোলে কিন্তু বেঙ্গল ওমেন্স টিম জয়লাভ করেছে। তাদের পরবর্তী খেলা কিন্তু রয়েছে 15 তারিখ এবং এই খেলাগুলো মোস্ট প্রবাবলি খুব দেখাচ্ছে হচ্ছে এআইএফএফ এর যেই ইউটিউব চ্যানেল সেইখানে কিন্তু টেলিকাস্ট হচ্ছে। এবং তার সাথে বলে রাখি বেঙ্গল মেন্স দল বা বেঙ্গল পুরুষ দল যেটা কিন্তু সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড খেলার জন্য কিন্তু হায়দ্রাবাদে উড়ে গেছে এবং তাদেরও প্রথম খেলা কিন্তু রয়েছে আগামীকাল সন্ধ্যে 7:30টায়। এবং সেই বেঙ্গলের প্রতিপক্ষ কিন্তু কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর। তো আশা করব বেঙ্গল দল খুব ভালো পারফরমেন্স করবে, যেই পারফরমেন্সটা গ্রুপ স্টেজে কিন্তু কলকাতায় করেছিল, তো সেখানে করে কিন্তু জয়লাভ করতে পারবে। এবং যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু আবার বেশ কয়েক বছর বাদে কিন্তু জয়ের হাতছানি থাকছে সন্তোষ ট্রফিতে। কারণ শেষ অনেক দিন আগে বেঙ্গল মেন্স দল কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর কিন্তু আর সেইভাবে চ্যাম্পিয়ন হতে পারেনি। তো এবার কিন্তু একটা হাতছানি রয়েছে, কারণ দলটা যথেষ্ট ভালো এবং সবচেয়ে বড় কথা কোচ যিনি তিনি কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং বাংলার একজন অসাধারণ কোচ সঞ্জয় সেন। তো তার হাত ধরে সন্তোষ ট্রফিতে জয়লাভ করতে পারে কিনা সেটাই কিন্তু দেখার। আর কোথায় টেলিকাস্ট হবে এটা কিন্তু এখনও অবধি জানা যায়নি, তবে যতদূর শোনা যাচ্ছে এটাও কিন্তু এআইএফএফ এর যে ইউটিউব চ্যানেল সেইখানে, অথবা SSEN যেই অ্যাপটা সাচি স্পোর্টসের তরফ থেকে তৈরি করা হয়েছে সেই অ্যাপেও কিন্তু দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। বাকিটা যদি কিছু কনফার্মেশন থাকে অবশ্যই আমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করে জানিয়ে দেবো। এরপরে আসি মেন যেই আপডেটগুলোতে। তো তার মধ্যে গতকালকে কিন্তু একটা খেলা ছিল ইস্টবেঙ্গল ভার্সেস ওড়িশার, তো সেইটার ব্লগ কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, এই ভিডিওটার আগের ভিডিওটা। তো অবশ্যই কিন্তু সবাই দেখতে পারো এবং তোমাদের যা মূল্যবান বক্তব্য অবশ্যই সেখানে রাখতে পারো। তো সেই ব্লগ সূত্রেই বলে দিই, অনেকে বলছো শুধু ইস্টবেঙ্গলের ব্লগ করছো, অন্য কারো করছো না, মোহনবাগানেরটা করছো না বা মোহামেডানেরটা করছো না। তো বলে রাখি, আগেও বলেছি গুড্ডু একাই যাচ্ছে আপাতত, ওই ব্লগ করছে। তো ওরও অফিস থাকে রেগুলার বেসে, তো যেদিন যেদিন ও ডে অফ পায় এবং সেদিনকে যেই খেলাগুলো পড়ে তো সেই ম্যাচগুলোই যায়। তো দুর্ভাগ্যক্রমে সেগুলো সব ইস্টবেঙ্গল ম্যাচই হচ্ছে। তো আশা করছি হয়তো এই মাসে আমি আর মাঠে যাব না। তো নেক্সট মান্থ থেকে মানে একদম 2025-এর শুরু থেকে আমি যদি আবার ব্লগ করতে শুরু করি তো অবশ্যই চেষ্টা করবো মোহনবাগান মোহামেডান সবার কিন্তু ব্লগ করার। তো শুধু ইস্টবেঙ্গলের করছি বলে মোহনবাগান সমর্থকরা বা মোহামেডান সমর্থক দুঃখ পাচ্ছে, তো তাদেরকে বলছি ধৈর্য ধরো, সবার ব্লগ কিন্তু করব। একটু আমি একটু অসুস্থ বা শারীরিক প্রবলেম রয়েছে, আর গুড্ডু নিজের কাজের চাপ রয়েছে, তো সেই জন্য কিন্তু আমরা এখন অ্যাডজাস্ট করতে পারছি না।
তো চেষ্টা করব কিছুদিনের মধ্যে সেগুলো অ্যাডজাস্ট করে নিয়ে কিন্তু আবার স্বমহিমায় ফেরার। তো এবার আসি মেন যেই বক্তব্যগুলো সেগুলোতে। তো তার মধ্যে বলে রাখি যে আগামীকাল কিন্তু মোহনবাগানে খেলা রয়েছে কেরালা ব্লাস্টার্সের সাথে। তো সেই ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু লিগ টপার তো অবশ্যই থাকবে এবং পয়েন্টের ব্যবধানও কিন্তু কিছুটা বাড়িয়ে নিতে পারবে। এবং বলে রাখি আগামীকালের ম্যাচেও কিন্তু হয়তো শুরু থেকেই গ্রেগ স্টুয়ার্টকে পাওয়া যাবে না, কারণ গ্রেগ স্টুয়ার্ট কিন্তু যতদূর জানা যাচ্ছে যে এখনও অবধি পুরোপুরি সুস্থ নয়। তো যদি খুব দরকার পড়ে তাহলেই হয়তো গ্রেগ স্টুয়ার্টকে সেকেন্ড হাফে ইউজ করবে, না হলে হয়তো ইউজ নাও করতে পারে গ্রেগ স্টুয়ার্টকে। যেরকম আগের দিন দেখেইছো যে মানবিল এবং লিস্টান দুজনে কিন্তু অসাধারণ খেলেছে, দুটো অসাধারণ গোল করেছে। তো সেখান থেকে অবশ্যই অ্যাডভান্টেজ মোহনবাগান, কারণ হোম গ্রাউন্ডে খেলা আর সেই অ্যাডভান্টেজটা তো অবশ্যই থাকবে। শনিবার প্রচুর দর্শকও থাকবে, তো সেখান থেকে অবশ্যই মোহনবাগানের কাছে কিন্তু পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এবার আসি ইস্টবেঙ্গলের কথায়। তো ইস্টবেঙ্গলের কথা নিয়ে বলতে গেলে অবশ্যই চোট আঘাত নিয়ে তো বলতেই হবে। এবং গতকালের ম্যাচের শুধু আমি পুরো ম্যাচের কিছু বলবো না, শুধু রেফারিং নিয়েই বলবো যে প্রচুর ফাউল হয়েছে, রেফারি প্রচুর ফাউল দিয়েছে। হয়তো অনেকগুলোই কার্ড হতে পারতো, আবার অনেকগুলো কার্ড নাও হতে পারতো, বাট যেটা জিকশনের যেটা রেড কার্ড দেওয়া হয়েছে বা সেকেন্ড ইয়েলো দেওয়া হয়েছে, আমি যেহেতু ফোনে বা টিভিতে দেখেছি, তো সেখান থেকে পুরোটাই যতটা ক্লোজ দেখা যায় মাঠ থেকে হয়তো অতটা ক্লোজ দেখা যায় না। তো সেখানে বলে রাখি যে সেকেন্ড ইয়েলোটা হয় না, কারণ জিকশন বলটা উইন করে যখন এগোচ্ছে, যে কোনো প্লেয়ার এগোলেই সে একটুখানি হাতটাকে স্ট্রেচ করে নর্মালি, এবং সেখান থেকে পেছন দিক থেকে দৌড়ে এসেছিল দিয়েগো মৌরিসিও, এবং এসে হাতটা জাস্ট ওর থুতনিতে বা গলার এইখানে জাস্ট হালকা টাচ হয়েছে, কোনো রকম কোনো ইন্টেনশনালি ওকে মেরেছে বা কিছু করেনি। তো যাই হোক, সেটা হয়তো রেফারি দেখতে পায়নি বা বুঝতে পারেনি, তো সেই জন্য সেকেন্ড ইয়েলোটা দেয় এবং রেড দেয়। তো যাই হোক, কিছু বলা নেই, রেফারিংয়ের মান তো অবশ্যই খারাপ, যার শিকার শুধু ইস্টবেঙ্গল না, অন্যান্য অনেক দল হচ্ছে। তার মধ্যে মোহামেডান একটা অনেক বড় প্রমাণ যে প্রচুর ম্যাচে পরপর কন্টিনিউ হোম গ্রাউন্ডে হোক বা হয়তো হোক রেফারিংয়ের শিকার হয়েছে, যার জন্য কিন্তু তাদেরকে একদম শেষ মুহূর্তে গিয়ে ম্যাচগুলো হারতে হয়েছে। তো এই রেফারিং নিয়ে কবে কি চেঞ্জেস হবে বলা মুশকিল, আদৌ এআইএফএফ কিছু করবে কিনা সেটাও জানি না। তো যাই হোক, এবার চলে আসি চোটের কথা। তো ইস্টবেঙ্গলে তো এই মুহূর্তে চোটে জর্জরিত। নিশু কুমার অনেকদিন বাদে কালকে মাঠে ফিরেছিল, তুলনামূলক যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু বিদেশিদের নিয়ে অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা কোচের কিন্তু এই মুহূর্তে চিন্তার ভাঁজ থাকবে, কারণ 3জন বিদেশির কিন্তু চোট রয়েছে। তো এক এক করে আসি। প্রথমে বলি দেয়ামান্তে ঘোষের কথা। তো ওর যা ইনজুরি রয়েছে, তো মোটামুটি আগামী একটা বা দুটো ম্যাচ কিন্তু ও হয়তো মিস করবে। খুব সিরিয়াস কিছু ইনজুরি না, একটু রেস্ট একটুখানি রিহাবে থাকলেই কিন্তু দিয়ামান্তে ঘোষ ফিরবে। তো নেক্সট ম্যাচ হয়তো দিয়ামান্তে ঘোষ অ্যাভেলেবেল নাও থাকলে পারে, তারপরের ম্যাচে হয়তো পাওয়া গেলেও যেতে পারে, এরকম একটা খবর কিন্তু আমাদের কাছে রয়েছে। সেকেন্ড হচ্ছে সল ক্রেসপো যা ইনজুরি, ওর মোটামুটি হ্যামস্ট্রিং হয়েছে বলেই জানা যাচ্ছে। তো ওর মোটামুটি যতদূর জানি যে 1 থেকে 1.5 মাস ওর রেস্ট লাগবে। তো সেই মতো যতদূর খবর, হয়তো জানুয়ারি মাসের মিডিলে সল ক্রেসপো আবার মাঠে ফিরবে। ততদিন হয়তো সল ক্রেসপোকে মাঠে দেখা যাবে না, হয়তো প্র্যাকটিসেও দেখতে পাবে না, ও হয়তো ফিজিওর কাছে রিহ্যাব বা যেইটুকুনি জিম সেশন সেইগুলোই কিন্তু করবে। এবং সবার শেষে মাহাদি তালাল। তো তালালের যেটা হয়েছে গতকালকে দেখেছো, 12 মিনিটের মাথায় কিন্তু ইঞ্জুরি হয়ে উঠে, এবং খেলা শেষে কিন্তু সবার কাঁধে ভর দিয়ে স্ক্র্যাচ নিয়ে ও মাঠ ছাড়ে। তো যতদূর শোনা যাচ্ছে বা বোঝা গেছে বা জানা যাচ্ছে, তাতে মেহাদি তালাল মোস্ট প্রবাবলি এসিএল ইঞ্জুরি হয়েছে, এবং জানোই এসিএল ইঞ্জুরি হলে মোটামুটি মিনিমাম 6 মাসের তো অবশ্যই জন্য মাঠের বাইরে। এবং কোন গ্রেড হয়েছে, ফার্স্ট গ্রেড না সেকেন্ড গ্রেড না থার্ড গ্রেড, তার উপরে ডিপেন্ড করে কতদিন মাঠের বাইরে থাকবে, কবে ফিরতে পারবে। তো সেই রকমই যতদূর খবর, মেহেদি তালাল এই সিজনের জন্য কিন্তু আউট হয়ে যাচ্ছে, এরকমই কিন্তু খবর। যদি খুব বেশি বড় মিরাকেল না ঘটে তাহলে কিন্তু এই সিজনে মেহেদি তালালকে আর ইস্টবেঙ্গলের হয়ে নামতে দেখা যাবে না। এবং একদম শেষে বলি আনোয়ার আলীর কথা। তো আনোয়ার আলীকে নিয়ে তো অনেকদিন ধরে চলছে, ইস্টবেঙ্গলের হয়ে খেলেও যাচ্ছে, বাট ওকে নিয়ে কিন্তু এখনও কোনো ভার্ডিক্ট দেওয়া হয়নি। তবে নেক্সট উইক পিএসসিতে মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে কিন্তু আবার হিয়ারিং রয়েছে, এবং সেখানে আবার নতুন করে অ্যাপিল করতে পারে কোনো দল নয়, বা যাই হোক কিছু হয়তো সিদ্ধান্ত নাও হতে পারে, কিন্তু হিয়ারিং একটা রয়েছে, এবং সেখানে কি হয় সেটাও কিন্তু জানা যাবে নেক্সট উইক। মোস্ট প্রবলি 19 তারিখেই কিন্তু হিয়ারিংটা রয়েছে, এরকমই শোনা যাচ্ছে। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাইক শেয়ার তো অবশ্যই করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও টিং টং করে দিও, রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা।